বিএনপির বিরুদ্ধে ভিপি নুরুল হক নূর এত কঠিন কথা বলতে পারলো। নিঃসন্দেহে তারেক রহমানের বুক কষ্টে ফেটে যাচ্ছে। যে ভিপি নূরকে এত আদর করলাম, এত স্নেহ করলাম, এত গুরুত্ব দিলাম, ভিপি নূর আমাদের পক্ষে কত কথা বললো, চারদিকে কটু কথা শুনেও ভিপি নূর আমাদের পক্ষে থাকলো। এমনকি ভিপি নূরের দলের একটা বিশাল অংশের বিরুদ্ধে যে ভিপি নূর বিএনপির সাথে থাকলো। ভিপি নূরের যে তারুণ্যের রাজনীতি, বাংলাদেশের তারুণ্যের রাজনীতি বলতে যা বোঝায়, এটা স্টার্ট করেছে ভিপি নূর। যদি এখন আর সেই জায়গায় তারা নেই, কারণ ভিপি নূরের গুরুত্বপূর্ণ ছেলেরা সবাই এনসিপিতে যোগ দিয়েছে। ছাত্র অধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সবাই এনসিপিতে, এখন কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, গুরুত্বপূর্ণ অল। তো দর্শক, সেই ভিপি নূর বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তো বলছেনই, এমন কথা বলছেন এটা বিএনপির জন্য বড় একটা সেটব্যাক। এর অর্থ দাঁড়ায় বিএনপির পক্ষে কেউ রইল না। বিএনপি এমন একটা দল, তাদের নিজস্ব কিছু ছাত্রী বাদে তাদের পক্ষে কথা বলার মতো কেউ নেই। আপনি দেখান তো পারলে একজন সেলিব্রিটি, গুরুত্বপূর্ণ কেউ, হোক সে ফেসবুক ইউটিউবের সেলিব্রিটি, হোক সে সিনেমা সেলিব্রিটি কিংবা ক্রিকেট সেলিব্রিটি, হোক সে শিল্পী অথবা বক্তা, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, একজন সিঙ্গেল লোক আমাকে দেখান যে বিএনপির পক্ষে কথা বলে। একজন আপনি দেখাতে পারবেন না, সবাই বিএনপির বিরুদ্ধে। দর্শক, ভিপি নূর এবং মুজিবুর রহমান মঞ্জু, এই দুইজনকে স্পেশালি গুরুত্ব দিতেন তারেক রহমান, এবং তারেক রহমানের সাথে তাদের একটা স্ট্রং অ্যাটাচমেন্ট ছিল। কিন্তু দুঃখ, সেই ভিপি নূরও বিএনপির সাথে নেই, মুজিবুর রহমান মঞ্জুও নেই, কেউ নেই। বিএনপির পক্ষে কেউ রইল না, সবাই বিএনপির বিরুদ্ধে। খালেদা জিয়ার মন্ত্রী মাহমুদুর রহমান বিএনপির বিরুদ্ধে। যে পিনাকি ভট্টাচার্য সারা জীবন আওয়ামী লীগের বিরুদ্ধে এবং বিএনপির পক্ষে ডিফেন্ড করে আসে, সেই পিনাকি ভট্টাচার্য এখন বিএনপির বিরুদ্ধে। মিজানুর রহমান আজহারি বিএনপির বিরুদ্ধে। তো বাংলাদেশের সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার বলতে যা বোঝায়, একটু চালাকি করে তামিম ইকবাল বিএনপির একটা প্রোগ্রামে গেছে, পরে আর ভয়ে যায় না যে হয়তো রাস্তাঘাটে বের হতে পারবে না বিএনপির পক্ষে কথা বললে। কেউ নাই বিএনপির পক্ষে। বড় কোনো বুদ্ধিজীবী যে সরাসরি বিএনপি করে না কিন্তু বিএনপির পক্ষে কথা বলে, একটু দেখান তো। যেই বিএনপির পক্ষে কথা বলতে চায়, পচে গলে একদম নষ্ট হয়ে যায়। যেমন ডাক্তার জাহেদ, জাহেদ ঠিক, অনেকে উগ্রবাদী জাহেদ বলেন। এই উগ্রবাদী জাহেদ তিনি যথেষ্ট গ্রহণযোগ্য ছিলেন এবং উঁচু মাপের মেধাবী লোক, নিঃসন্দেহে। তিনি ডাক্তার মানুষ, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেছেন আমার ডিপার্টমেন্টে। তিনি বুঝেন, ফরেন পলিসি বুঝেন, পলিটিক্যাল অ্যানালাইসিস বুঝেন, হিস্ট্রি জানেন, রিসার্চ মেথোডোলজি জানেন, আসলেই জ্ঞানী লোক। ওটা বিরানি সাহেদের মতো কোনো ফালতু লোক নয়। কিন্তু সে ডাক্তার জাহেদের মতো লোক বিএনপির পক্ষে কথা বলতে যে পচে গলে একদম নষ্ট হয়ে গেছে। জনগণ একদম তাকে পছন্দ করে না। তার যারা অডিয়েন্স ছিল, তার যারা ভক্ত ছিল, তার 10% এখন তার সাথে নাই। একসময় যারা তার ডাইহার্ট ফ্যান ছিল, এখন তারা সবাই তাকে গালি দেয়। সাইদ আব্দুল্লাহ একসময় তুমুল জনপ্রিয় ছিল, তারুণ্যের আইকন ছিল, হিট, সেই ছাগলকাণ্ড, নানান বিষয়ে আপনারা দেখেছেন সাইদ আব্দুল্লাহ কি অসাধারণ ভূমিকা। বিএনপির পক্ষে কথা বলতেছে সাইদ আব্দুল্লাহ এখন নাই হয়ে গেছে, হারিয়ে গেছে দৃশ্যপট থেকে। দিস ইজ রিয়ালিটি। বিএনপির পক্ষে থাকলে হারিয়ে যেতে হয়, মারা খেতে হয়। অতএব ভাই, বিএনপির পক্ষে বলেন না, আর যা করেন বিএনপির পক্ষে বলেন না, আপনার পরিণতি আওয়ামী লীগের মতো হবে। বিএনপি এমন একটা নিকৃষ্ট দল, যারা ক্ষমতা আসার আগে মানুষ তাদের পতন চায়। এরা ক্ষমতা আসবে, টিকে থাকবে, এটা পাগলের প্রলাপ। ক্ষমতা আসতে পারবে না, আসলে টিকে থাকতে পারবে না। অতএব এই দলের সাপোর্টার হইন না, এই দলের ভোটার হইন না। কপালে দুঃখ আছে, জুনায়েদ আহমেদ পলকের মতো কাঁদতে হবে হেলমেট পরে। আওয়ামী লীগের মতো বিএনপি হত্যার রাজত্ব কায়েম করেছে ভিপি নুরুল হক নূর। নুরুল হক নূরের বক্তব্য অনুযায়ী দেখেন, বিএনপি একটা কাজ চেষ্টা করে যে ঠিক আছে বিএনপি খারাপ, চাঁদাবাজ, সব ঠিক আছে, কিন্তু তারপরে বিএনপি এটা তো অস্বীকার করতে পারে না। আর অস্বীকার করে এটা মানুষ পাগল ছাগল বলে। তো এখানে বিএনপি যেটা করে যে না, আমরা খারাপ হলো আওয়ামী লীগের মতো না, এটা একটা যুক্তি। আবার তারেক রহমানের বিরুদ্ধে যে স্লোগানগুলো হলো, তিনের চালে কাউয়া, তারেক রহমান ড্যাশ ড্যাশ ড্যাশ, এগুলোর পরে 1 2 3 ছাত্রলীগের, ছাত্র দলের ড্যাশ, তো এই স্লোগানগুলোর পরে বিএনপির বুদ্ধিজীবীরা বোঝানোর চেষ্টা করছে যে না, তোমরা যে তারেক রহমানকে রাজনীতি থেকে এভাবে শেখ হাসিনার মতো আউট করো, ভারতকে ঠেকানোর জন্য তারেক রহমান বিএনপিকে দরকার। ঠিক আছে, খারাপ, তারা চাঁদাবাজ, সব ঠিক আছে, তারা হত্যাকারী, তারপরও ভারতকে ঠেকানোর জন্য এটাকেই দরকার। এই বিএনপিকে যদি তোমরা রাজনীতি থেকে মাইনাস করে দাও, তোমরা ভারতকে ঠেকাতে পারবে না, অনিবার্যভাবে আওয়ামী লীগ এসে পড়বে। না, এইসব ভারতকে বিএনপি ঠেকায়ও নাই, ঠেকাতে পারেও নি, ভারতকে ঠেকিয়েছে তরুণ প্রজন্ম। অর্থাৎ বিএনপি কিছু না, এগুলো ভুলভাল বুঝ।
তো এই জায়গাটাও ভিপি নূর রেসপেক্ট করলো না, যে আওয়ামী লীগ ঠিক আছে, বিএনপি খারাপ, বিএনপির বিরুদ্ধে হাজার সমালোচনা করো, কিন্তু আওয়ামী লীগের সাথে তুলনা করো না, এটা হচ্ছে বিএনপির একটা নীতি। কিন্তু না, আওয়ামী লীগের সাথে তুলনা করলো। মানে সবার চারদিকে স্লোগান একটাই যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। এটাই এখন জনমনে প্রতিষ্ঠিত হচ্ছে। আর বিএনপির সবচেয়ে বড় ভয় হচ্ছে এটা, যে আমাদেরকে গালি দিক কিন্তু আওয়ামী লীগের মতো মনে না করুক। কিন্তু না, আওয়ামী লীগের মতো মনে, এমনকি ভিপি নূরেরাও সেম কাজ করছে, আওয়ামী লীগের মতো বানাচ্ছে, আওয়ামী লীগের মতো বিএনপি হত্যার রাজত্ব কায়েম করেছে। এটা তারেক রহমানের জন্য একটা বড় ধাক্কা, যে নূর এখন এই কথা বলছে। আচ্ছা বলেন তো, এখন বিএনপির পক্ষে কে? এই যে বিএনপি চাঁদাবাজি করে এবং পাথর মেরে হত্যা করে, রক কেটে হত্যা করে, খুলনায় আপনারা দেখেছেন, নিজেদের দুই গ্রুপে সব যুবদল, হত্যাকারী যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সবাই যুবদল। এই যে ঘটনাগুলো, এতে বিএনপির পক্ষে কথা বলেছে তারেক রহমান, মির্জা ফখরুল, সালাউদ্দিন, রিজভী ছাড়া আর কে আছে একটু বলেন, দেখান যে অমুকে বিএনপির পক্ষে কথা বলেছে। এই অথচ আওয়ামী লীগের পক্ষে হুয়াক্কাহু করার জন্য লোকের অভাব ছিল না, হুজুররা নেমে যেত আওয়ামী লীগের পক্ষে। আওয়ামী লীগের পক্ষে কত কেউ ছিল। এখানে তারেক রহমান একটা কাজ করতে পারে, ঢাকা মহানগর পুলিশের যে লোকজন যারা সংবাদ সম্মেলন করে বলেছে তারেক রহমানের কথা অনুযায়ী যে না, এটা চাঁদাবাজির ঘটনা না, ব্যবসায়িক দ্বন্দ্ব, মানে বিএনপি চাঁদাবাজ না, একটু বাঁচানোর চেষ্টা করছে। বিএনপি করে এই পুলিশ, এই শুধু এই পুলিশের মাধ্যমে এই বলাতে পেরেছে। যদি পুলিশ এখন আর ডলার ভয় আছে, ফাইজলামি শুরু করেছে, চাঁদাবাজি না, চ্যানেল 24 এর রিপোর্টে বা স্থানীয় স্পষ্ট ডেভেলপ না, এটা চাঁদাবাজি না, বলে চাঁদাবাজি না। তো দর্শক, কেউ নাই বিএনপির পক্ষে, কেউ নাই, এক দুইজন পুলিশ পেয়েছে, এছাড়া কিন্তু ওই পুলিশের আবার বিপদ আছে। বিএনপির দালালি মারাও, তোমার ঢাকা মহানগর পুলিশ কমিশনারই ছুটাই দেবে, তুমি কোথায় ট্রান্সফার হয়ে যাবার সেই রাস্তা খোঁজো। বিএনপির দালালি করে কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা যাবে না। দিস ইজ নতুন বাংলাদেশ। তো ভিপি নূরের কঠিন সমালোচনা, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাট, যুবদল নাম ধরে বলছেন। আসলে বিএনপির পক্ষে কেউ থাকবে না, বিএনপির পরাজয় হবে আওয়ামী লীগের চেয়ে করুন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা তোলপাড় সৃষ্টি করা খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। এটা নিয়ে নানান আলাপ আলোচনা শুরু হয়েছে এবং এর প্রভাব অনেক। খবর, 12 দলীয় জোট আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে 12 দলীয় জোট। আসলে কি আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা দিবেন? আসলে কি প্রতিশ্রুতি দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা? কি ঘটবে? টান টান উত্তেজনা। প্রথমে বলবো, তারিখ ঘোষণা করুক আর না করুক, ওই তারিখ আমরা মানব না। কেন মানব না? আমি আসছি। আমরা মানব না এই কথা বলার অথরিটি আমি কে? রাজনৈতিক দলগুলোর মোটিভ জানি, ইসলামপন্থীদের মোটিভ জানি, সাধারণ জনগণের পালস বুঝি, তারুণ্যের পালস বুঝি, সেগুলোর আলোকে বলছি আমরা এই তারিখে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। 4-5 দিনের মধ্যে যে তারিখ ঘোষণা করবেন, এবং আমরা এই জরুরি ঘোষণা দিয়ে ওই তারিখের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। সব দল দেখবেন ওই তারিখ প্রত্যাখ্যান করবে, লাথি মারবে। কেন? তার আগে আসি, আসলে কি মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন? এর উত্তর হচ্ছে যে 12 দলীয় জোট কোন চাটের বাল যে তাদের কাছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিবে আর 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে, সেটা 12 দলীয় জোটের কাছ থেকে আমাদের শুনতে হবে কেন? 12 দলীয় জোটটা কি? এরা বা কি? এরা কোন ঘোড়ার ডিম বাংলাদেশের রাজনীতিতে? এটা কিছুদিন আগে 4 গুরুত্বপূর্ণ দলের সাথে বৈঠক করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, বিএনপি, জামাত, চরমোনাই, এনসিপি। তাদের কাছে যদি বলতেন, মির্জা ফখরুল যদি বলতো বের হয়ে, ডাক্তার তাহের যদি বলতো, একটা কথা ছিল যে প্রতিশ্রুতি দিয়েছে। এখন প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দেবে 12 দলীয় জোটের কাছে, আর বিএনপি জামাত সেটা জানবে না, আর আমরা জানবো 12 দলীয় জোটের কাছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশের বাস্তবতার সাথে এটা যায়? যে কোনো জিনিসের একটা বাস্তবতা আছে, যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানবো 12 দলীয় জোটের কাছ থেকে, আর মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টা বলবেনও 12 দলীয় জোটের কাছে। এত ঠুনকো বিষয়টা, মানে এইটা হচ্ছে অস্বাভাবিক। এই জন্য এই প্রতিশ্রুতি ঘোষণা এগুলো কোনো তাৎপর্য নেই। আমি জানি না দিয়েছি কিনা, আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত সরকারের কোনো বক্তব্য পাইনি। হয়তো এ বিষয়ে মাননীয় প্রেস সেক্রেটারি ক্লারিফাই করবেন, আপনার আলোচনা শুনতে শুনতে হয়তো কোনো ক্লারিফিকেশন পাবেন যে বিকৃতভাবে 12 দলীয় জোট বলেছে বা আসলেই। আর যদি আসলেই এটা হতো বা ওই তারিখের কোনো ভিত্তি থাকতো, কার্যকারিতা থাকতো, 4-5 দিনের মধ্যে তারিখ ঘোষণা করতো, তাহলে সেটা সরকারের কোনো প্রেস রিলিজের মাধ্যমে জানানো হতো, অথবা ঐকমত্য কমিশনের সব দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এটা ঠিক হতো। কিন্তু না, এরকম তো কিছু হয়নি। এর মানে এই 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে, আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে ফালতু কোনো কথা হতে পারে না। ঘোষণা করলেও ওটার কোনো ভ্যালু নেই। দর্শক, এরপরে আসেন যেখানে জুলাই সনদের কোনো খবর নাই। জুলাই সনদ ছাড়া বাংলাদেশ চলবে না,
যেখানে সংবিধান সংস্কারের কোনো বা সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ নাই, যেখানে কিভাবে নির্বাচন হবে এটাই এখন পর্যন্ত ঠিক হয়নি, যেখানে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় সরকার নির্বাচন এই বিষয়ে কোনো ঐক্যমত হয়নি, যেখানে পিআর সিস্টেম হবে না এফটিপিটি হবে কিছুই ঠিক হয়নি, সেখানে আপনি কিসের নির্বাচনের তারিখ? এটা কোনো কথা? এর চাইতে কোনো ফালতু কথা আছে? এই মেয়াদ উত্তীর্ণ পলিটিক্যাল পার্টিগুলো, এই ঘোড়ার ডিম পার্টিগুলো নির্বাচনের তারিখ ঘোষণা করবে এটা বলছে। এটা হাস্যকর, এটা আমরা মানি না। আর এটা যদি বাই চান্স হয়েও থাকে, অস্বাভাবিকভাবে যদি হয়েও থাকে, এটা অস্বাভাবিক বলে এটা চলবে না। এই প্রক্রিয়াটা অস্বাভাবিক বলে এইসব ঘোষণা টোষণার মাধ্যমে কিছুই হবে না। আর আমাদের কথা ক্লিয়ার, স্পষ্ট রোডম্যাপ। কেন আমরা মানবো না? আমাদের ঘোষণা কি? মানে জনগণের, রাজনৈতিক দল, জেনজি, তরুণ প্রজন্ম সবার, জুলাই যোদ্ধাদের সংস্কার হতে হবে, বিচার হতে হবে, সংবিধান সংশোধন হতে হবে, গণপরিষদ নির্বাচন হতে হবে, নতুন সংবিধান হতে হবে, পিআর সিস্টেম বিষয়ে চূড়ান্ত দফারফা হতে হবে, পক্ষে বা বিপক্ষে একটা ঐক্যমত হতে হবে, স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, নির্বাচন কমিশন পরীক্ষায় পাশ করছে কিনা, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ আছে কিনা এগুলো দেখবো। বিএনপি তো নিজেদের কাউন্সিলেও ভোট চুরি করে, জাল ভোট দেয়। জাতীয় নির্বাচন আসলে বিএনপি হতে দেয় কিনা বা চায় কিনা এগুলো আমরা সব দেখবো। সংস্কারের পর এগুলো স্থানীয় সরকার নির্বাচনের যে ফাইন্ডিংস এগুলো বিশ্লেষণ সাপেক্ষে ঐক্যমত কমিশনে কিংবা সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে, তারপরে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করবে, যেটা ঐক্যমতের ভিত্তিতে। তারিখ ঘোষণা করার আগে অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তারিখের কাছাকাছি বিষয়ে একমত হতে হবে। তারিখটা নির্বাচন কমিশন বা প্রধান উপদেষ্টা ঘোষণা করবে, কিন্তু ওই তারিখ বা মাসের উপরে একটা কনসেনসাস হতে হবে, একটা ইত্তেফাক হতে হবে। এটা হচ্ছে প্রক্রিয়া। এই প্রক্রিয়ার বাইরে বাংলাদেশে কিছু হবে না। অতএব দর্শক, তারিখ ঘোষণা করলেও যদি আসলেই মাননীয় প্রধান উপদেষ্টা তারিখ ঘোষণা করেন, ওই তারিখে নির্বাচন হতে পারবে না। কারণ নির্বাচন হতে হলে আগে ঐক্যমত লাগবে। সেই ঐক্যমতের কোনো খবর নেই। আশা করি দর্শক আপনাদের বোঝাতে পেরেছি। আর এটা বাংলাদেশের জন্য একটা দুঃখজনক খবর। দেখেন, সোশ্যাল স্ট্রাটিফিকেশনের কিছু রিয়ালিটি আছে, ছোট বড় কিছু রিয়ালিটি আছে। এই রিয়ালিটি না মানলে আপনি দুনিয়া চলতে পারবেন না। তো সেখানে বিএনপি, জামাত, এনসিপি থাকতে 12 দলীয় জোটের কাছ থেকে আমাদের এই খবর পেতে হবে, এই অস্বাভাবিক বিষয় তো একদম অচল হয়ে যায়, চলবে না। দর্শক, একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে কয়েকটা দলের সাথে, অনেকগুলো দলের সাথে। সেখানে 14 রাজনীতিবিদ, এর মানে 14 জন, কেউ জোটের পক্ষ থেকে কেউ দলের পক্ষ থেকে সেখানে জয়েন করেছেন। 12 দলীয় জোট একটা জোটের প্রতিনিধিত্ব করে, যদিও দিন দিন সেই জোটের ভাঙন। আজকে অমুক দল নাই, কালকে অমুক দল নাই, পরশু অমুক দল বহিষ্কার, তারপরও তাদের 12 দল আর শেষ হয় না। তাদের এই 12 দলের মধ্যে যে কি রহস্য, কি মধু কে জানে, 12 দল আর শেষ হয় না। এখানে বৈঠকে অংশ নিয়েছেন কারা দেখেন, আপনারা একটু চেনেন কিনা। যেই বৈঠক থেকে আমাদের এই যুগান্তকারী ঘোষণা শুনতে হয়েছে, জাতীয় গণফ্রন্ট নেতা আমিনুল হক টিপু বিশ্বাস, চিনেন? তার নাম সবার আগে এসছে। 12 দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, কতজন চেনেন তাকে? নিজাম ইসলাম পার্টি মাওলানা আব্দুল মাজেদ আতাহারি, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ ইহসানুল হুদা, বাংলাদেশ জাসদ নেতা ডক্টর মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট নেতা ববি হাজ্জাজ। ববি হাজ্জাজকে অনেকে চিনেন কিন্তু ভোট তো নাই। জাকের পার্টির মহসিদ শামীম হায়দার, ইসলামী ঐক্যজোট মসজিদ মুফতি সাখাওয়াত হোসেন রাজি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, মার্ক্সবাদী বাসদ সমন্বয়ক মাসুদ রানা ও জমিয়তে উলামা ইসলামের মঞ্জুল ইসলাম আফিনী। যাই হোক, এখানে বিএনপির পক্ষের বেশ কিছু লোকজন আছে, তারা এখানে এই বিভ্রান্তিটা ছড়াচ্ছে বোঝা যায়। দর্শক, এখানে সমকালের খবর, 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন কাজী জাফর, চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। প্রধান উপদেষ্টার সঙ্গে 14 দলের রাজনৈতিক বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের কথা বলেন। যাই হোক দর্শক, এটা আরেক জটিলতা সৃষ্টি করলো, যেটা ঐক্যমত কমিশনে হওয়ার কথা, সব দলের সাথে বৈঠক করে। সেখানে একবার লন্ডনে বসে এক আকাম ঘটলো। দেখেন, প্রধান উপদেষ্টা ঘোষণা করলেও যে ওই নির্বাচন হবে না তার প্রমাণ এপ্রিলের কথা বলেছেন, এপ্রিলের বিষয়ে এখন কথা নেই। প্রধান উপদেষ্টার কথাই তো হয় না। ফেব্রুয়ারির কথা বলেছেন যে ফেব্রুয়ারিতে সম্ভাবনা নেই, তাহলে কিভাবে কি ঘোষণা করবেন? ঘোষণা করলেই যে হবে এটা না। বাংলাদেশের রাজনীতিতে সংস্কার, বিচার হতেই হবে, আগে স্থানীয় সরকার নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন হতেই হবে, কথা ফাইনাল। চরমোনাই কওমি বলয় থেকে মুহূর্তের মধ্যেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে জামাত ইসলামীকে ছাড়া কোনো জোট হবে না। আরটিভি বিএনপির ষড়যন্ত্র, গুজব, প্রচারণা, প্রপাগান্ডা মুহূর্তের মধ্যে ব্যর্থ। দর্শক, একটা ফটোকার্ড নিয়ে বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে মোটামুটি তোলপাড় তৈরি হয়েছে। ইসলামপন্থী না, টোটাল রাজনীতিতেই তোলপাড়। বিএনপির টাকলাদুজ্জামান, অনেকে কেউ বলে গুজবুজ্জামান, আরটিভি দখল করেছে, একটা মেজর শেয়ার নিয়েছে এবং এডিটোরিয়াল পলিসি সব ওই তারেক রহমান যেটা বলে সেটাই। তারেক রহমানের নির্দেশে গুজব প্রচার করে এই টাকলাদুজ্জামান বা এই গুজবুজ্জামান, ওয়াহিদুজ্জামান।
একটা বাটপার, একটা থার্ড ক্লাস ইতর শ্রেণীর লোক। এই লোক একটা ভুয়া ফটোকার্ড ছড়িয়েছে, এর নির্দেশে এটা বানানো হয়েছে, বিএনপির পরিকল্পনা এটা বানানো হয়েছে যে ইসলামপন্থীরা সব ঐক্যবদ্ধ হচ্ছে, আর ইসলামপন্থীর ঐক্যবদ্ধ হলে জামাত চরমনাই এরা আলাদা থেকে 100 ইসলামী দলীয় জোট হলো ওটা ধৈঞ্চা, সোজা হিসাব। আপনি মনে রাখবেন জামাতের নেতৃত্বে 100 ইসলামী দলের জোট হয়েছে, সেখানে চরমনাই নেই, মানে এই জোট পুরো ইসলামী দল, ওটা জামাত একা যাবে ঠিক। আবার চরমনাইয়ের নেতৃত্বে 150 ইসলামী দলের জোট হয়েছে, সেখানে জামাত নাই, মানে ওটা ধৈঞ্চা। এই পারসেপশন এখন এস্টাবলিশড রাজনীতিতে, বিএনপি ওটা বিশ্বাস করে, যার ফলে এই বিএনপির বটফোর্সের লোকজন গুজববাজরা বিভ্রান্তি তৈরি করতে নিউজ ছড়িয়েছে যে জামাত বাদে চরমনাইয়ের নেতৃত্বে 4টি ইসলামী দলের জোট হচ্ছে, সিদ্ধান্ত ফাইনাল, অথচ এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা সেটা নিয়ে বিশ্লেষণ করেছি, কিন্তু আমরা মুহূর্তের মধ্যেই দেখলাম এই বক্তব্য যখনই হোক না কেন, মানে আল্লাহর ফয়সালা যে ওদের গুজব ব্যর্থ হবে, এবার ইসলামপন্থীদের জোট হবে, এটা আল্লাহর ফয়সালা। মুহূর্তের মধ্যেই দেখলাম সোশ্যাল মিডিয়ায় খেলাফত মজলিসের আহমেদ আব্দুল কাদের বাচ্চুর বক্তব্য ভাইরাল হয়েছে, যিনি সহ ওই 4 দলীয় জোট বা 5 দলীয় জোটের কথা চরমনায় আরটিভি প্রচার করেছিল। মামুনুল হকের সাথে আহমেদ আব্দুল কাদের বাচ্চু চরমনায় বৈঠক হয়েছিল। সে আহমেদ আব্দুল কাদের বাচ্চুর একটা বক্তব্য স্পষ্ট হয়েছে, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে, যে জামাত ছাড়া কিসের জোট, জামাতকে সাথে নিয়ে জোট করা হবে, জামাতকে বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়ার প্রশ্ন আসে না, জামাত ছাড়া ঐক্যবদ্ধ হবে না। এবং চরমনাইয়ের অ্যাক্টিভিস্ট যারা চরমনাইপন্থী, যারা লেখালেখি করেন, যারা চরমনাইয়ের পলিসি মেকারদের খুব ক্লোজ, তারাও আরটিভির এটার প্রতিবাদ করেছেন এবং তারাও হাসাহাসি করেছেন, রিয়াক্ট দিয়েছেন, বলেছেন যে না, জোট হলে জামাত চরমনাই সবই হবে। এবং জামাত চরমনাই যে কত বড় জোট হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি, কত প্রকার কত ডাইমেনশনের জোট হবে, তখন বিএনপির কান্নাকাটি, হার্ট অ্যাটাক শুরু হবে। বিশেষ করে আমি মনে করি জামাতের লোকজন এটা অস্বীকার করেছে, চরমনাইয়ের লোকজন অস্বীকার করেছে যে না, জামাতকে বাদ দিয়ে 4টা দল নিয়ে জোট, এগুলো সব ভুয়া কথা, সবাই ইগনোর করেছে। কিন্তু তার চাইতেও যে বক্তব্যটা ভাইরাল হয়েছে, বক্তব্যটা কোন সময় নট নেসেসারি, এই বক্তব্যটা একটা দলিল, এটা বিএনপি আরটিভির গুজবকে একদম খেয়ে ফেলেছে, চপেটাঘাত করেছে বিএনপির গাড়ে। জামাত ছাড়া ঐক্যবদ্ধ হবো না খেলাফত মজলিস, আহমদ আব্দুল কাদের বাচ্চু, ইখতিলাফ আছে, আকীদাগত দূরত্ব আছে, থাকবে, ওগুলো নিয়ে আমরা ঐক্যবদ্ধ। চরমনাই কথাও সেম, সে ইখতিলাফের কথা এখন আলোচনায় আসে না, ইখতিলাফ সহ ঐক্যবদ্ধ হব এই কথাটাই বলছে না, ইখতিলাফ কি ওটা এখন কোন সাবজেক্ট ম্যাটার না, এখন সাবজেক্ট একটাই, ঐক্যবদ্ধ হতে হবে, জামাত চরমনাই জোট হতে হবে, কথা ক্লিয়ার, সেটাই হচ্ছে। তো আহমদ আব্দুল কাদের বাচ্চু এই বক্তব্য যুগান্তকারী, এটা বড় হায়ার অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করেছে, ইনজেকশন হিসাবে কাজ করেছে। অ্যান্টিবায়োটিক যদি আপনি খান তাহলে এটা তো এক ধরনের, আর অ্যান্টিবায়োটিক যখন ইনজেকশন হিসেবে দেওয়া হয় তখন এটা আরো শক্তিশালী, সরাসরি মুহূর্তের মধ্যে রক্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আর ট্যাবলেটটা খেলে ওই ট্যাবলেটটা ডিজলভ হয়ে অ্যাবজর্ব হয়ে আপনার শরীরের মধ্যে ধীরে ধীরে রক্তের সাথে মিশে অনেক ধাপ অতিক্রম করে, আর ইনজেকশন দিলে সরাসরি রক্তে মুহূর্তের মধ্যে। আহমদ আব্দুল কাদের বাচ্চুর বক্তব্য মুহূর্তের মধ্যে হায়ার অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করেছে বিএনপির এই গুজবে। এই জন্য মনে রাখবেন, কথা ক্লিয়ার, বিএনপি নানানভাবে জামাত চরমনাই সহ ইসলামপন্থীদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে, বিশেষ করে শায়েখে চরমনাইয়ের বিদ্বেষমূলক পুরনো বক্তব্য সামনে আনবে এবং এগুলো নিয়ে ভুয়ো ফটোকার্ড বানাবে। এই টাকলাদুজ্জামান, এই বুজাবুজ্জামানরা করবে, বিরানি সাহেদরা করবে, আর এক ডেসপিকেবল মাদারবোর্ড সাপ্রি মূর্খ। দেখেন, মানে আল্লাহ একজন জ্ঞানী মানুষকে কিভাবে মূর্খ বানিয়ে দিতে পারে, যেটা ফাহাম আব্দুল সালামের ক্ষেত্রে দেখেছি। ফাহাম আব্দুল সালামকে সবাই বলতো না, এই বিএনপি বা যাই হোক না কেন, মির্জা ফখরুল জামাই হোক আর যাই হোক, এই লোকটা মেধাবী, কিন্তু এই লোককে এখন সিসি বলছে যে এত মাথা মোটা, মাথা ভোলা। এ বলে যে তারেক রহমান সহ বিএনপি নেতা আয়ের উৎস জানার অধিকার নাই, মানে ওভার স্মার্টগিরি দেখাইতে যাই ধ্বংসা হয়ে গেছে, মানে ভাব নাই, উত্তরটা দিতে চাইছিল খুব ভাব নিয়ে, কিন্তু একদম ধ্বংসা হয়ে গেছে। মানুষ এখন বলছে পাগল ছাগল কোথা থেকে টকশোতে খালেদ মদিনার লোক পায় না। এ বলে যে তারেক রহমানের বা বিএনপি নেতাদের আয়ের উৎস সম্পর্কে জানার অধিকারই নেই আপনার, এ প্রাইভেসি শিখাতে আসছে, এ প্রিভেসি শিখাতে আসছে, প্রিভেসি, বুঝতে পারছেন তো? মানে ওভার স্মার্ট কতবার করে, ওভার স্মার্টনেস দেখাতে যে একদম ধ্বংস হয়ে গেছে। তো এই গুজববাজরা নানান কিছু পুরনো অনেক ফটোকার্ড বা এগুলো সামনে এনে বিভেদ বা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করবে। কিন্তু জামাত চরমনাইয়ের ভাইরা, আপনারা একটা বিষয় সবসময় বিশ্বাস করবেন, যে অতীতে কি হয়েছে সব বাদ, ফরগেট অ্যান্ড ফরগিভ, ভুলে যাওয়া এবং ক্ষমা করে দেওয়া। সামনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ না হতে পারলে আমরা আপনাদেরকে পিটাবো ডাইরেক্ট। এবার যদি জামাত চরমনাই ঐক্যবদ্ধ না হতে পারে, এই জামাতকে এবং চরমনাইকে এক দড়িতে বেঁধে জনগণ পিটাবে। ইসলামপন্থী রাজনীতি, সেটা জামাতের নামে হোক আর চরমনাইয়ের নামে হোক, এইবার যদি জামাত চরমনাই ঐক্যবদ্ধ না হতে পারে তাহলে কখনো বাংলাদেশে দাঁড়াবে না।
থু থু করবে মানুষ, সিসি দিবে। অতএব এবার জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে, চরমোনাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এটা হচ্ছে ইনএভিটেবল। কোনো এদিক ওদিক কিছু নেই। পৃথিবী উল্টে গেল, ইমাম মাহাদি আসুক আর কিয়ামত হোক, ইমাম মাহাদির পক্ষে যুদ্ধ করতে নামলেও জামাত চরমোনাই জোট করে নামতে হবে, এর কোনো বিকল্প নাই। জনগণের মধ্যে, ইসলামপন্থীদের মধ্যে চরমোনাই এবং জামাত নেতারা যে আশা আকাঙ্ক্ষা জাগিয়েছে, যেভাবে ঐক্যের কথা বলেছে, জামাতের সাথে চরমোনাই ঐক্য, চরমোনাইয়ের সাথে জামাতের ঐক্যের কথা যেভাবে বলেছে, এটা যদি না হয় মানুষ ঝাড়ু দিয়ে পিটাবে বিতর্কে। অতএব জামাত চরমোনাই ক্লিয়ার। রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই, দ্যাটস রাইট, কিন্তু জামাত চরমোনাই জোটের শেষ কথা আছে, জোট হতে হবে, এটাই শেষ কথা, ফুল স্টপ। না হলে ওই বললাম না, ঝাড়ু পিটা খাবেন জনগণের, মহিলারা গ্রামগঞ্জে ঝাড়ু পিটা করবে। এটা অনেক আগে উচিত ছিল যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হবে আধিপত্যবাদের শক্তির বিরুদ্ধে। এবার সুযোগ এসেছে ইসলামকে বিজয়ী করার। বাংলাদেশের রাজনীতিতে 54 বছরের ইতিহাস সবচেয়ে সুন্দর সময় এখন। সংবিধান পরিবর্তন হবে, 72-এর মুজিববাদ ইসলাম বিরোধী সংবিধান থাকবে না, নতুন সংবিধান হবে, নতুন বাংলাদেশ হবে। ইসলামপন্থীদের 5 আগস্ট বিপ্লব 100 বছর এগিয়ে দিয়েছে। এটা কাজে লাগাতে হলে তাদের ঐক্যবদ্ধ হওয়াটা ফরজ। যদি না হতে পারে তাহলে জনগণ এদেরকে ধোলাই দিবে।